আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে অপপ্রচার ছড়ানো এবং ভোটারদের ভয়ভীতি দেখানো হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রথা অনুযায়ী ভোটারদের নিরাপত্তায় ও অপপ্রচার রোধে এবার জাস্টিস ডিপার্টমেন্ট কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ গঠনের উদ্যোগ না নেয় এই আশঙ্কা বেড়েছে বলে মনে করছেন তারা। কোনো বিশ্লেষক মনে করছেন জাস্টিস ডিপার্টমেন্টের এই নিষ্ক্রিয়তাকে পুঁজি করে রিপাবলিকানরা সাধারণ ভোটারদের মনে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে, যা মূলত মানুষকে ভোটদানে নিরুৎসাহিত করার একটি সুনির্দিষ্ট কৌশল। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং রাজনৈতিক অপপ্রচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক সংবাদ মাধ্যম নিউজ অব দ্য ইউনাইটেড স্টেটস বা নোটাস নতুন করে এই উদ্বেগ সামনে এনেছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নির্বাচনকালীন ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বা অপপ্রচার রোধে সচরাচর যে ধরনের কমান্ড সেন্টার বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ গঠন করা হয়, এবার তেমন কোনো উদ্যোগ নেয়নি জাস্টিস ডিপার্টমেন্ট। রাজনৈতিক বিশ্লেষক মার্ক লোভোভিচ স্পষ্ট করে বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে হোয়াইট হাউস ও রিপাবলিকানদের মূল লক্ষ্য হল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অপপ্রচার ছড়ানো ও বিশৃঙ্খলা সৃষ্টি করা। লোভোভিচ সতর্ক করে বলেন, প্রশাসনের এই উদাসীনতা এবং রাষ্ট্রীয় সুরক্ষার অভাব আগামী মধ্যবর্তী নির্বাচনকে অনেক বেশি বিশৃঙ্খল এবং জটিল করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষক হুয়েনিটা টলিফার এই পরিস্থিতির তীব্র সমালোচনা করে মাঠ পর্যায়ে বড় ধরনের বিশৃঙ্খলা ও ভয়ের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা জানান। 2020 সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ায় নির্বাচনের সময় ভোট গণনা কেন্দ্রের বাইরে ট্রাম্প সমর্থকদের জড়ো হয়ে জানালা ভাঙচুর করা এবং ভোট গণনা বন্ধ করতে হট্টগোল করার ঘটনাটি স্মরণ করিয়ে দেন তিনি। টলিফারের আশঙ্কা, জাস্টিস ডিপার্টমেন্টের এই নিষ্ক্রিয়তাকে পুঁজি করে রিপাবলিকানরা এবারও সাধারণ ভোটারদের মনে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে, যা মূলত মানুষকে ভোটদানে নিরুৎসাহিত করার একটি সুনির্দিষ্ট কৌশল। এদিকে ক্যালিফোর্নিয়ার ভোট গণনা প্রক্রিয়াকে কেন্দ্র করে ট্রাম্পের তোলা জালিয়াতির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পক্ষপাতমূলক হিসেবে দেখছেন কোনো বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষক রিচার্ড স্টেনজেল জানান, ক্যালিফোর্নিয়ার জটিল ব্যবস্থাটি দ্রুত ফলাফলের চেয়ে প্রতিটি ভোটের বৈধতা নিশ্চিত করার উপর বেশি জোর দেয়। স্টেটটির গত 10 বছরের নির্বাচন নিয়ে উভয় দলের গবেষণার কথা তুলে ধরেন তিনি। আরেক রাজনৈতিক বিশ্লেষক জেফ সেপল বলেন, ট্রাম্পের কাছে কোনো নির্বাচন বৈধ হওয়া কেবল একটি মানদণ্ডের উপর নির্ভর করে, তা হলো তিনি নিজে বা তার পছন্দের প্রার্থী জিতেছেন কিনা। অন্যদিকে সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি ক্যালিফোর্নিয়ার বর্তমান নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, গভর্নর গ্যাভিন নিউসোমের আনা পরিবর্তনগুলোর কারণে ভোট গণনা করতে এখন প্রায় 1 মাস সময় লেগে যাচ্ছে, যা মানুষের আস্থা পুরোপুরি নষ্ট করছে। ইরান এই মুহূর্তে যুদ্ধ দীর্ঘায়িত করতে আগ্রহী নয় বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, তেহরান আলোচনার টেবিলে কিছু বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। সোমবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অবস্থানের কারণেই ইরান আলোচনার পথে আসতে বাধ্য হচ্ছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি অভিযোগ করেছেন, আমেরিকার দ্বিমুখী নীতির কারণে শান্তি আলোচনা নিয়ে আস্থার সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইরান সংঘাতকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গে তুলনা করে দীর্ঘমেয়াদী সামরিক জটিলতার ঝুঁকি নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা। ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চলমান যুদ্ধবিরতি চুক্তি আবারও নড়বড়ে হয়ে পড়েছে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের অনবরত সামরিক আগ্রাসনের জেরেই এই পাল্টা হামলা চালানো হয়। এর জবাবে সোমবার ভোরে ইরানের মাশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে মিসাইল হামলা চালায় ইসরায়েল। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইসরায়েল ও ইরান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি চাইছে। বৈরুতে ইসরায়েলের বিমান হামলার পর সৃষ্ট উত্তেজনা এর মাধ্যমে প্রশমিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা চলছে তা আমেরিকার দ্বিমুখী নীতির কারণে অবিশ্বাসের মুখে পড়েছে। বাঘি বলেন, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনার জন্য ওয়াশিংটন সরাসরি দায়ী থাকবে। এই সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী এক জরুরি বিবৃতিতে রেড সি অঞ্চলে ইসরায়েলি জাহাজের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এমন পরিস্থিতির মাঝেই কূটনৈতিক সমাধানের ব্যাপারে আশার বাণী শুনিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ভ্যান্স দাবি করেন ইরান এই মুহূর্তে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না এবং তারা আলোচনার টেবিলে কিছু বাস্তবসম্মত প্রস্তাব নিয়ে এসেছে। তবে তেহরানের কোনো আশ্বাসকে অন্ধভাবে বিশ্বাস না করে প্রতিটি পদক্ষেপ দীর্ঘমেয়াদে কঠোরভাবে যাচাই করা হবে বলে জানান তিনি। ভ্যান্সের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের শক্ত অবস্থানের কারণেই ইরান আজ আলোচনা করতে বাধ্য হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যকার তথাকথিত সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেট্টা। সংকটকালীন এই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা মোতায়েন রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন এই সিআইএ প্রধান। তিনি সতর্ক করে বলেন, দিন শেষে আমেরিকার জন্য এই যুদ্ধের পরিণতি মোটেও ভালো হবে না। সাবেক 4-স্টার জেনারেল বেরি ম্যাককফ্রে বলেন, এই মুহূর্তে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই আর অশান্ত হয়ে পড়ছে, যার খেসারত ট্রাম্প প্রশাসনকেই দিতে হবে। আগামী 19 জুলাই হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখা যাবে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। পার্কের দ্য গ্রেট লনে বিশাল ফ্রি ওয়াচ পার্টির ঘোষণা দিয়েছে প্রশাসন। একই সাথে সেন্ট্রাল পার্কে উদ্বোধন করা হয়েছে নতুন মিনি ফুটবল পিচ ফিফা অ্যারেনা। বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে গভর্নর ক্যাথি হকুল, মেয়র জোরান মামদানি এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই ঐতিহাসিক ঘোষণা দেন। নিউ ইয়র্কের আকাশ বাতাসে এখন শুধুই ফুটবলের উন্মাদনা। বিশ্বমঞ্চের ফাইনাল ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ম্যানহাটনের ঐতিহ্যবাহী সেন্ট্রাল পার্কে 50,000 দর্শকের জন্য সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে নিউ ইয়র্ক সিটি ও স্টেট প্রশাসন। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় এবং স্টেটের $6 মিলিয়ন বিনিয়োগে তৈরি এই ওয়াচ পার্টিতে থাকবে বিশাল এলসিডি স্ক্রিন, ইম্পারসিভ সাউন্ড সিস্টেম ও নিউ ইয়র্কের সেরা ডিজেদের পরিবেশনা। Most New Yorkers are probably not getting tickets to the stadium, but we want them to share in the sheer joy of this. So especially July 19th with the FIFA World Cup final. So we together are here to announce that we are having the largest watch party, the biggest match in the world, largest watch party, biggest match right here in Central Park. গভর্নর জানান, সেন্ট্রাল পার্কের দ্য গ্রেট লনের অনুষ্ঠানটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং সেরা ওয়াচ পার্টি। টিকিটের চড়া দামের কারণে কোনো নিউ ইয়র্কবাসী যেন বিশ্বকাপের এই জাদুকরী মুহূর্তের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেজন্যই ফ্রি এই আয়োজনটি করা হয়েছে। বৃহস্পতিবার 11 জুন সকাল 10টা থেকে গ্লোবাল সিটিজেনের ওয়েবসাইটে এই ফ্রি টিকিট লটারি উন্মুক্ত করা হবে, যার 20% অর্থাৎ 10,000 টিকিট বরাদ্দ থাকবে স্থানীয় যুব ফুটবল গ্রুপ, কমিউনিটি অর্গানাইজেশন এবং অলাভজনক সংস্থাগুলোর জন্য। এছাড়া ফাইনালের হাফ টাইম শোতে শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস এর মতো বিশ্বখ্যাত তারকাদের পারফরমেন্সের কথাও জানান আয়োজকরা। That when the World Cup final kicks off on July 19th, just a few miles from here, New York City will host a free watch party for 50,000 New Yorkers on the Great Lawn. মেয়র জানান, আমরা শুধু বিশ্বকাপ আয়োজন করছি না, নিউ ইয়র্ক নিজেই এখন একটা আস্ত বিশ্বকাপ। নাগরিকদের আনন্দময় এই সময়ে মেতে ওঠার আহ্বান জানান তিনি। এই বিশ্বকাপের অন্যতম বড় লিগেসি হিসেবে সেন্ট্রাল পার্কে ফিফা অ্যারেনা নামক একটি মিনি ফুটবল পিচ উদ্বোধন করা হয়, যেখানে নতুন প্রজন্মের শিশু কিশোররা নিরাপদে ফুটবল চর্চা করতে পারবে। বিশ্বকাপের স্মৃতি রক্ষার্থে পুরো নিউ ইয়র্ক জুড়ে এমন আরও 25টি মিনি পিচ তৈরি করা হবে বলে জানান ফিফা প্রেসিডেন্ট। Today, with the inauguration of this beautiful FIFA arena in the most iconic park in the world, in Central Park, as of today, we start Mayor taking over the city, taking over New York. সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আফ্রিকার একমাত্র ব্যালন ডিওর জয়ী ফুটবল কিংবদন্তি জর্জ উয়া, ইটালির রবার্তো বেজিও সহ বিশ্বখ্যাত ফিফা লিজেন্ডরা। মাংসখেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের আরও 3টি নতুন সংক্রমণ শনাক্তের কথা নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে 5-এ পৌঁছেছে। ভয়ঙ্কর এই পরজীবী গবাদি পশু, পোষা প্রাণী, বন্যপ্রাণী সহ যে কোনো উষ্ণ রক্তের প্রাণীকে আক্রান্ত করতে পারে। বিরল ক্ষেত্রে এটি মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে পারে। এর লার্ভা প্রাণীর জীবন্ত টিস্যুর ভেতরে ঢুকে পড়ে, যার ফলে গুরুতর ক্ষত তৈরি হয়, প্রাণীরা ভয়াবহ যন্ত্রণায় ভোগে এবং বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হয়।
এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইন্সপেকশন সার্ভিস বা APHIS টেক্সাসে আরও 2টি সংক্রমণের বিষয় নিশ্চিত করেছে। এর মধ্যে লাসাল কাউন্টির একটি বাছুর এবং গিলেস্পি কাউন্টির একটি ছাগলে সংক্রমণ পাওয়া গেছে। USDA confirmed 2 additional cases, one in Texas in a calf in LaSalle County and another in Lea County, New Mexico in a dog that we are hearing has been moved up from Mexico. APHIS আরও জানিয়েছে সোমবার টেক্সাসের অ্যান্ড্রুজ কাউন্টির একটি কুকুরে পাওয়া 5ম সংক্রমণটি এখন নিউ মেক্সিকোর প্রথম শনাক্ত ঘটনা হিসেবে পুনর্বিন্যাস করা হবে। সংস্থাটি জানায় যে পশু চিকিৎসক সংক্রমণের তথ্য দিয়েছিলেন তিনি টেক্সাসে অবস্থান করলেও কুকুরটি আসলে টেক্সাস সীমান্তবর্তী নিউ মেক্সিকোর লিয়া কাউন্টির একটি বাড়িতে থাকে। I also want to continue to ensure this does not affect the food supply system. এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রোলিন্স টেক্সাসের কারভিলে এক সংবাদ সম্মেলনে বলেন, গত বছর ঘোষিত স্ক্রুয়াম প্রযুক্তি উন্নয়নের $100 মিলিয়ন তহবিল থেকে কারা সহায়তা পাবে তা শিগগিরই ঘোষণা করা হবে। To respond to this disaster and to reassign all resources needed to address the spread of the screwworm. সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এই দুর্যোগ মোকাবেলায় স্টেট সরকারের সব ধরনের সম্পদ ব্যবহারের অনুমোদন দিয়েছেন তিনি। রয়টার্স গত বছর জানায় ট্রাম্প প্রশাসনের চাপে এগ্রিকালচার ডিপার্টমেন্টের শত শত পশু চিকিৎসক, সহায়ক কর্মী এবং ল্যাব কর্মী চাকরি ছেড়ে চলে যান। এতে প্রাণীর রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় বিশেষজ্ঞের সংখ্যা কমে যায় এবং প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। But the obvious is we need more sterile flies. মাংস খেকো স্ক্রুয়াম পরজীবীর দ্বিতীয় সংক্রমণ শুক্রবার টেক্সাসে নিশ্চিত করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এটি শনাক্ত হয় এমন একটি জায়গার মাত্র কয়েক মাইল দূরে যেখানে গত সপ্তাহে কয়েক দশকের মধ্যে প্রথম সংক্রমণ পাওয়া গিয়েছিল। টেক্সাসের স্থানীয় বাসিন্দা ও খামারিরা এখনও এগ্রিকালচার ডিপার্টমেন্টের পদক্ষেপ নিয়ে বিভক্ত। কয়েকজন কৃষক বলছেন সরকারের প্রতিক্রিয়া ধীর এবং যথেষ্ট বিস্তৃত নয়। এছাড়া আগের সংক্রমণের অভিজ্ঞতা থাকা অনেকের মতে নতুন ঘটনায় সংস্থাটির উপর তাদের আস্থা আরও কমে গেছে এবং তারা নিজেদের মতো করে সমাধান খুঁজতে শুরু করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।